দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামশাইন, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন। রাত 11টায় সরাসরি সম্প্রচারিত হয় যমুনার স্টুডিও থেকে। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। আমার সঙ্গে সমসাময়িক রাজনৈতিক এবং বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য আছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। তিনি বিএনপি নেতা ও আইনের শিক্ষক। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে স্বাগত। আমার সঙ্গে আছেন আলতাফ পারভেজ, লেখক অবশ্যই। আলতাফ ভাই, আপনাকেও স্বাগত। এবং আছেন আরিফুল ইসলাম আদিব, তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আদিব, আপনাকেও স্বাগত। আপনি রাজনীতির মানুষ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আদিব, জ্বালানি সংকট নিয়ে আমরা অনেক কিছু দেখছি এবং অনেক কিছু শুনছি। যা দেখছি এবং যা শুনছি তার মধ্যে একটা ফারাক মনে হচ্ছে সাধারণ নাগরিক বা সাংবাদিক হিসেবে। যেমন মাননীয় মন্ত্রী মহোদয় বারবারই সংসদে বলছেন কোনো সংকট নাই, পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, নিয়ন্ত্রণে আছে। আর যারা গ্রাহক তারা বলছেন তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন, আগের চেয়ে পরিস্থিতি একটু উন্নতি হয়েছে, তারা তেল পাচ্ছেন না। ফলে আপনারা আপনার দলের যারা সংসদে আছেন বা আপনারা যারা রাজনীতি করেন, রাজনীতি পর্যবেক্ষণ করেন, জ্বালানি সংকট নিয়ে আসলে হচ্ছেটাকে, আসলে কি সংকট আছে বলে মনে করেন? থাকারই কথা, কারণ পৃথিবীর সব দেশের সংকট আছে, আমরা এটি স্বীকার করছি না কেন? এবং এই সংকটের জন্য কোনোভাবেই তো আমাদের সরকার বা আমাদের কোনো স্টেক হোল্ডাররা দায়ী হওয়ার কথা না। ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আজকের আলোচনার দুজন সিনিয়র আলোচক উপস্থিত, তাদেরকে ধন্যবাদ জানাই। জ্বালানি সংকট এই ইরানে আমেরিকার আগ্রাসনের পর থেকে এই সংকটটা আস্তে আস্তে ঘনীভূত হয়েছে, এবং সরকারও তখন মাত্র 12ই মার্চ দায়িত্ব নেওয়ার পর থেকে এই সংকটটা চলে আসছে। এখানে দেখেন, আপনার বক্তব্যের মধ্যে তিনটা অংশ। একটা গভর্নমেন্টের কাছ থেকে পরিচালনা বা দেখেন, দ্বিতীয়ত মাঝে সাপ্লাই চেনের একটা বিষয় আছে, এবং 3 নম্বর হচ্ছে গ্রাহক। আপনি যদি 3 জায়গা থেকে দেখেন, সরকারের পক্ষ থেকে সবসময় আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে যে কোনো ধরনের সংকট নাই, আপনারা শুধুমাত্র হচ্ছে স্বাভাবিক যেটা আছে 2 মাস 3 মাসের আপনার হচ্ছে পূরণ আছে, এই ধরনের নানান ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। আবার গ্রাহকরা দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে পেট্রোল পাম্পে গেলে আসলেই দেখতেছে যে সেখানে আসলে তেল নাই, কিংবা হচ্ছে যে লেখা আছে ওখানে সাইনবোর্ড যে পাম্পের তেল শেষ, নানা ধরনের বিষয়। ফলে যেটা হচ্ছে যে এটা গ্রাহকদের মধ্যে একটা বড় ধরনের আতঙ্ক তৈরি করছে। মূল যেই জায়গাটা, কাজের যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা দেখছি কিন্তু নিয়মিতই অলমোস্ট প্রতিদিনই নানা অভিযানে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার উদ্ধার হচ্ছে, তেল উদ্ধার হচ্ছে নানা ধরনের পাম্পের ভিতর থেকে, অনেক সময় নানা জায়গার থেকে। এখন বিষয়টা হচ্ছে এই যে মাঝে যারা পুরো পেট্রোল পাম্পের যারা মালিক থেকে যারা এটার শেয়ার আছে, আপনি জানেন যে পেট্রোল পাম্পের মালিক যারা হন কিংবা মালিক থাকেন, এই মালিকরা কিন্তু কখনো পরিবর্তন হয় না। এরা হচ্ছে যখন যে গভর্নমেন্ট পরিবর্তন হয়, গভর্নমেন্টের স্টেক হোল্ডারদের সাথে একটা গুড রিলেশন রেখে মূলত এই ব্যবসাটা করেন। কারণ এই পেট্রোল পাম্পের একটা লাইসেন্স করা বা এটা পরিচালনা করা আপনার আমার মতন স্বাভাবিক একজন ব্যবসায়ী চাইলেই ব্যবসাটা করতে পারেন না। এটা অবশ্যই একটা পলিটিক্যাল ব্যাকআপের মাধ্যমে মূলত এই ব্যবসাটা করে থাকে। তাহলে যেটা হচ্ছে যে এই যে গভর্নমেন্টটা যে আসার পরে আপনি এখন পর্যন্ত অনেক জায়গায় দেখছেন যে তেল উদ্ধার হয়েছে, এখন পর্যন্ত 2-1টা পেট্রোল পাম্পের লাইসেন্স স্থগিত করছে, সেটা আমরা শুনিনি। তার মানে হচ্ছে যে আপনি তার শাস্তি কতটুকু দিচ্ছেন, এটার একটা বিষয় আছে। দ্বিতীয়ত তারা হচ্ছে এক ধরনের জিম্মি করতেছে। এখন বলতে পারেন যে এই 17 বছর তো এই ব্যবসায়ীরা হচ্ছে আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড ছিল। ফলে দুটেই হতে পারে, একটা হতে পারে তারা আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড ছিল, গভর্নমেন্ট যেহেতু একটু নাজুক হবে তত গভর্নমেন্ট তাদের সাথে হচ্ছে আপনার অ্যালায়েন্স করবে। আবার এটার বিপরীত হইতে পারে যে বিএনপির হচ্ছে যারা এই ব্যবসার সাথে জড়িত, বিএনপির যেসব মন্ত্রী এমপিরা বা এটার সাথে এই সংশ্লিষ্টতার সাথে, তারা চিন্তা করতে পারেন যে 17 বছর তো না খেয়েছিলাম, এখন আমাদের একটা সুযোগ আসছে। তাহলে এই সমস্যাটা তো বৈশ্বিক সমস্যা না। আমি আপনাকে যেটা শেষ করতেছি যে সেই জায়গা থেকেও তাদের এইটা কিন্তু একটা সুযোগ থাকতে পারে। কারণ আপনি হচ্ছে যে একটা গভর্নমেন্ট, বিএনপি তার ইতিহাসে সবচেয়ে বেশি মেজরিটি নিয়ে এবার এককভাবে ক্ষমতায় আসছে। ফলে এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা, কারণ আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির প্রথম সমালোচনায় ছিল যেটা নির্বাচিত সরকার না,
তারা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সিন্ডিকেট ভাঙতে পারতেছে না, ওইটা ভাঙতেছে না। তাহলে এখন তো সম্পূর্ণ সর্বোচ্চ মানে তাদের ইতিহাসে সর্বোচ্চ সমর্থনীয় একটা মানে সরকার গঠন করছে। তাহলে এই সিন্ডিকেট কেন তারা দ্রুত আপনি করতে পারতেছেন? আর যারা হচ্ছে এই মজুদ করতেছে তাদেরকে আপনি কেন শাস্তির আওতায় আনতেছেন? নাকি আপনি কাকে শাস্তি দিতে গেলে সাথে সাথে মন্ত্রীর ফোন চলে আসে কিনা, এটার একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশ্নটা আমি ঠাকুর ভাই আপনাকে করতে চাই, সিন্ডিকেট কেন ভাঙ্গা যাচ্ছে না? যেমন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা সেই অর্থে মব দেখিনি, সেই অর্থে রাস্তায় আন্দোলন দেখিনি বিভিন্ন পেশাজীবী বা তাদের। জ্বালানি সংকট যেটা একটা বৈশ্বিক সংকট এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে 57টার মতো দেশ তেলের দাম বাড়িয়েছে, ফলে আমরা কি সিন্ডিকেটটা ভাঙতে পারছি না, নাকি বিরোধীরা বিরোধিতার খাতিরে এই ইস্যু নিয়ে বিরোধিতা করছে? ধন্যবাদ মিশু ভাই, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক। দেখুন, আমরা কয়েকটা পরিসংখ্যান পেয়েছি এবার। বাংলাদেশে অকটেনের ইউজারের সংখ্যা হচ্ছে 6%, আর পেট্রোল ইউজ করেন 6.3%, আর 87.97 অথবা 88% আর 88% মানুষ হচ্ছে ডিজেল ইউজ করেন। 63% ডিজেল ইউজ করে, মানে বিপিসির পরিসংখ্যান অনুযায়ী। তো আপনি দেখুন যে এই পর্যন্ত যে কৃষকের জন্য যে বিগ ইউজার যে ডিজেলের, এই ডিজেল নিয়ে কিন্তু কোনো ঝামেলা নাই, কৃষকদের কান্নাকাটি নাই বা অন্যান্য কিছু নাই। এখন সমস্যাটা হলো শুধুমাত্র অকটেন এবং পেট্রোল যে লোকজন। এবং আপনি দেখবেন যে মোটরসাইকেল যারা ইউজ করেন, এদের বাড়ি হোক আর অফিস হোক, কোথাও না কোথাও মিনিমাম 2 বোতল, ছোট 2 বোতল অথবা 5 লিটারের 1 বোতল পেট্রোল এই অকটেন পাবেন। আমি আপনাকে বলতেছি যে অনেকেই বলেন আর কি, তার মানে তো মজুদ হচ্ছে, হাস্যরস করে বলেন যে একজন আমাকে কালকে বলছেন 4 লিটার রেখে দিয়েছে চেম্বারে। এক ডাক্তার, ছোট ডাক্তার, বলছে 4 লিটার রেখে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে প্যানিক না বাস্তবতা, এটা হচ্ছে নির্দোষ বিষয়। প্যানিকটা তো নির্দোষ বিষয়। আর দোষের বিষয়টা হচ্ছে যে এইখানে লাইন লম্বা করা হচ্ছে কিনা, একইবার এই লাইন থেকে পেট্রোল নিয়ে, অকটেন নিয়ে আবার পেছনে গিয়ে দাঁড়ানোর অভিযোগ আছে কিনা, এটা খতিয়ে দেখা দরকার। এবং এই পাম্প থেকে বেরিয়ে আরেক পাম্পে গিয়ে উনি দাঁড়াচ্ছেন কিনা এমনি, এগুলো একটা ব্যাপার সরকারকে বিব্রত করার জন্য। এবং এই ধরুন অল্প দিনের যে বয়স যে গভর্নমেন্টের, এটা আমার মনে হয় যে এটা বেশ একটু বয়স হলেও এই যে বিষয়টা, এটা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন বিষয়। তো সেই ক্ষেত্রে যে জ্বালানি ম্যানেজমেন্টের অনেক ধরনের পথ বেরোচ্ছে, অনেকে নিয়ে আসছেন যে একবার নিলে পরে যে শুধু একটা কিউআর কোড থাকবে এবং এটা টেলিফোনে দেখা যাবে যে সে টেলিফোনে ধরলেই আমরা করোনার টিকায় সেভাবে করেছি, সুরক্ষা নামক একটা অ্যাপ দিয়ে। তো এইরকম করতে অনেকেই বলতেছেন। এবং একবারে যে আমি আপনাকে বলতেছি, এই যে মানুষের যে প্যানিক যদি হয়, এইটাকেও যে আপনি প্যানিকটাকে যে আপনি অবাস্তব বলবেন, এটাও তো ঠিক না। প্যানিক তো হবেই। সমস্ত যুদ্ধের সময় প্যানিক হয়, সমস্ত দুর্ভিক্ষের সময় প্যানিক বাইং হয়। যে কোনো ভাই, আপনি যদি আপনার পাশের ছোট ছোট দেশ নেপাল, শ্রীলঙ্কার সঙ্গেও তুলনা করেন, তাদের রাজনৈতিক বাস্তবতা আমাদের সঙ্গে, অর্থনৈতিক বাস্তবতা আমাদের সঙ্গে নানা কারণে সাম্প্রতিক সময় অনেক মিল। তারা যেভাবে ছুটি বাড়িয়ে, ওয়ার্কিং আওয়ার কমিয়ে, রাস্তায় জোর বেজোর গাড়ি করেছে, সেই ব্যবস্থাপনা, সেই ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে কি আমরা ব্যর্থ হলাম? এই দুটো দেশেও খুব পুরনো সরকার না, বরং বিএনপি অনেক অভিজ্ঞ সেই সব সরকারের তুলনায়। না, আমার মনে হয় যে সরকার, যে আপনি যে কথাগুলো বললেন, এই ধরুন নতুন গভর্নমেন্ট ক্যাবিনেটে যে অনেক অভিজ্ঞ লোক আছেন, নতুন লোকও তো আছেন, মানে আপনার বয়সী লোকজনও আছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইগুলি আমরা আলোচনা করছি, এর মধ্যে দিয়ে ইনফরমেশন তো গভর্নমেন্টের কাছে যাবেই। আমি মনে করি যে গভর্নমেন্ট যদি ভালো সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারেন, আমাদের সমস্যা কারণ তেল তো
বিএনপির লাগে, আওয়ামী লীগের লাগে না, এনসিপির কম লাগে এরকম তা না। তো না, আমাদের সবারই প্রয়োজনীয়তা জি। সবার সমান। আমি মনে করি এই বিষয়ে সবাই মনোযোগ দিবেন যাতে সমস্যাটা আলতাফ ভাই, সমাধান করা মোশাররফ যায়। ভাইয়ের কথা থেকে একটা বিষয় স্পষ্ট, তেল মজুদ হচ্ছে, সরকারের প্রতিদিন উদ্ধার করছে। আমি আজকের একটা গল্প বলি। একজন বড় ব্যবসায়ী, তিনি তার গাড়ির তেল পাননি, তিনি তার এক পেট্রোল পাম্প মালিককে ফোন দিয়েছেন, তিনি তাকে বাসায় যেতে বলছেন, 25 লিটারের একটা ড্রাম তাকে দিয়ে দিচ্ছেন এবং তিনি তার বন্ধুদেরকে এভাবে দিচ্ছেন। কিন্তু ওই গাড়িটি পাম্পে 3 ঘন্টা থেকে কিন্তু তেল পায়নি, তারপরের পরিস্থিতি। ফলে মজুদ হচ্ছে, সেটা বিএনপি নেতাও স্বীকার করছেন, বিরোধী দলীয় নেতা তিনিও সেই অভিযোগ করছেন। তাহলে এটা কি ব্যবস্থাপনাগত ত্রুটি? আবার সরকার রেগুলার মাসের শেষে একটা দা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে, এখন সেটা করলো না। দিনে প্রায় 200 কোটি টাকা আমরা এখন ভর্তুকি দিচ্ছি। এই টাকাই বা দীর্ঘমেয়াদে কোত্থেকে আসবে? এবং অকটেন আমি কেন ভর্তুকি দিব, সেই প্রশ্ন অনেকেই তুলছেন। ডিজেল যেহেতু আমার পণ্য পরিবহন, কৃষি, ডিজেলে ভর্তুকি দিতেই হবে বাংলাদেশের গণমানুষের স্বার্থে। ফলে এই পরিস্থিতিকে আসলে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে সফল হচ্ছি না, এরকম। না, এই যে আমরা যেভাবে ক্রাইসিসটা ম্যানেজ করতে গিয়েছে সরকার, সেইটার একটা শ্রেণীগত দিক আছে আমি বলবো প্রথমে, যে এইটা আলোচনায় আসেই না। সেটা হলো বাস্তবতা হলো আমাদের জ্বালানি সংকট হবে, বিশ্বের অন্য দেশেও হচ্ছে। তাহলে আমাদের কিছু তিক্ত উদ্যোগ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। অজনপ্রিয়, কিন্তু সরকার সেগুলো নিচ্ছে না। কেমন? আমাদেরকে গাড়ি কমাতে হবে রাস্তায়, কিন্তু আপনি দেখেন প্রচণ্ড জ্যামে আমরা সবাই ভুক্তভোগী। তার মানে ঢাকায় গাড়ি চলাচল কমেনি, জ্যাম বেড়েছে ঈদের পরে। কিন্তু সরকার গাড়ির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, কারণ ধর্নাঢ্যদের মানে খেপাতে চায় না। কিন্তু গাড়ি রাস্তায় রাখলে আপনি জ্বালানি সংকট কিভাবে সামাল দিবেন? আপনি তো যতই রেশনিং করবেন পেট্রোল পাম্পে তত ভিড় বাড়বে, এবং অনেকে ভিড়ে যেতে চায় না, তারাই ওই মজুতকারীদের থেকে এটা কিনবে। এখন আমাদের সরকার এই ঘরে ঘরে মজুত তো সামাল দিতে পারবে না, ফলে গাড়ি বন্ধ করতে হবে, এসি বন্ধ করতে হবে। বন্ধ না করা যাক, গাড়ির ব্যবহার অন্তত সপ্তাহে 2-3 দিন কমাতে হবে, মানে এটা লাগবে। এবং এসিটা তো অবশ্যই কমাতে হবে, এটা হলো ব্যাপার। শপিং মলগুলোতে আরও টাইম কমাতে হবে, এগুলোই হলো একদিকে করণীয়। এই করণীয়টা কিছু করা হয়নি। শপিং মলে 2-3 ঘন্টা হয়তো বন্ধ রাখা হচ্ছে, গাড়ির ক্ষেত্রে, এসির ক্ষেত্রে কিছু করা হয়নি। সে কারণে তার একটা প্রতিক্রিয়া ঘটছে পাম্পেতে। আচ্ছা, পাম্পের ক্ষেত্রে সরকারকে ধন্যবাদ যে সরকার এখনো জ্বালানির দাম বাড়ায়নি। কিন্তু এই যে আপনি যেটা বললেন ভর্তুকি দেওয়া হচ্ছে, ভর্তুকিটা যাচ্ছে কার কাছে? ভর্তুকি সরকার তো রাষ্ট্রীয় কোষাগার থেকে দিচ্ছে। এটা নোয়াখালী, সোনাইমুড়ি, জামালপুরের, মাদারগঞ্জ সবার টাকা, কিন্তু ভর্তুকি দেওয়া হচ্ছে শহরের গাড়ি চালকদের, তাই তো? মোটরসাইকেল, কার, জিপ, তাদেরকে ভর্তুকি দেওয়া হচ্ছে। অথচ এই ভর্তুকি সবার, এই ভর্তুকি কিন্তু গ্রামের মানুষ পাচ্ছে না। সে যদি বাইক চালায় না, কিন্তু কম। কতজন মানুষ গ্রামে গাড়ি চালায়? মূলত ভর্তুকিটা যাচ্ছে শহরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের। এইটা একটা ডিসিশনের ব্যাপার আছে। এই ভর্তুকি কেন একদিকে এভাবে যাবে? আর যেটা ভাই যেটা বললেন, গ্রামে কিন্তু সংকট হচ্ছে, জেলেরা কিন্তু সাগরে যেতে পারছে না, নদীতে যেতে পারছে না ডিজেলের অভাবে। এবং আমাদের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার একটা বড় বাহন হলো মোটরসাইকেল। জেলা শহরগুলোতে মোটরসাইকেল চালকদের দুর্বিষহ অবস্থা, কারণ এখানে পাম্প তো কম। মনে করেন ময়মনসিংহে পাম্প আছে হয়তো অল্প কয়েকটা, কিন্তু পুরো ময়মনসিংহের তেলের সংকট হচ্ছে। এখানে লাইন মানে সীমাহীন বড় আর কি। ফলে সংকট হচ্ছে, তেলগুলো যেন কোথায় অন্ধকার গহ্বরে হারিয়ে যাচ্ছে। সরকার দিচ্ছে কিন্তু জনগণ পাচ্ছে না। তাইলে বিপণন বরাদ্দে একটা কঠোর নজরদারি দরকার, এবং রেশনিং অবস্থা, যে যুদ্ধের কারণে রেশনিংও বাড়াতে হবে। ভর্তুকিটা এইভাবে শহরের মানুষকে দেওয়া হবে কিনা সেই একটা নীতিগত সিদ্ধান্ত দরকার। আর দুর্ভাগ্যের ব্যাপার হলো সংসদে এই বিষয়গুলো নিয়ে একদম আলোচনা নেই। তাও কালকেও হয়েছে, আজকেও একটু না, এই ভর্তুকির প্রশ্নে একটা সিরিয়াস আলোচনা হওয়া দরকার। আমি আরেকটা টপিকে একটু আদিব আপনার কাছে আসতে চাই। ধরেন আপনি এখন যে দলটি করেন, সে দলটি করার অনেক আগে থেকে আপনারা আমাদেরকে একটা নতুন বাংলাদেশের, একটা নতুন রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখিয়েছিলেন। সেই কারণে সম্ভবত আপনাদের কাছে প্রত্যাশার মাত্রাটাও বেশি। এই দেশে বহু বছর পর হামে 149 জন শিশু মারা গেল। এই ঘটনা নিয়ে আমরা কোনো ধরনের
ধরেন ছাত্রদের, তরুণদের কোনো মুভমেন্ট কেন দেখছি না? এই কথা এই কারণে বলছি, বহু জনসম্পৃক্ত ইস্যুতে আপনারা মুভমেন্ট করেছেন এবং সেটির সমাধান করেছেন। এটিকে এই কারণে করছেন না যে এটি গেল সরকারের এর একটা সিংহভাগ ব্যর্থতা, বিদায়ী অন্তর্বর্তী সরকারের, যার সঙ্গে আপনাদের 2 জন নেতা ছিল বা 3 জন নেতা ছিল, খানিকটা দায় তার আগের সরকারের, এবং এই সরকার চেষ্টা করছে, ফলে আমাদের শিশুরা এই সময়ে এসে হামে মারা যাবে এবং টিকার অভাবে, সেটা নিয়ে এনসিপি চুপচাপ থাকবে, কোনো রাজনৈতিক কর্মসূচি থাকবে না? না, আপনি যেটি বলছেন সেটির ফ্রেমিংটা ঠিক এরকম না। আজকেও আপনি সংসদের আলাপে আমাদের দলের সদস্য সচিব জনাব আখতার হোসেন এই জনস্বার্থ ইস্যুটি তিনি সংসদে তুলেছেন। আজকে না, এটা আরো আগে তিনি হচ্ছে এই বিষয়ে প্রশ্ন তোলার আবেদন করছিলেন এবং সেটি হচ্ছে আজকের সম্ভবত স্বাস্থ্যমন্ত্রীর এই বিষয়ে জবাব দেওয়ার জন্য, মানে স্পেসিফিক এই ইস্যুতে। দ্বিতীয়ত বিষয়টি যেটি হচ্ছে যে ধরেন এই যে প্রস্তাব তোলাটা কিংবা হচ্ছে সাংস্কৃতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রতিবাদের যে জায়গাটা, যেটা আপনারা বলতেছেন যে হামের বিষয়ে হচ্ছে স্ট্রংলি আমাদের জায়গা থেকে প্রতিবাদ, এই প্রতিবাদটা তো সব দলেরই সম্মিলিতভাবে দায়িত্ব। প্রথমত এটি একটি বিষয়। আপনি যখন হচ্ছে শুধুমাত্র স্পেসিফিকভাবে বিএনপি, জামাত কিংবা অন্য দলগুলোকে পাশে রেখে শুধু বলবেন যে সব কিছু এনসিপিকেই হচ্ছে দায়িত্ব নিয়ে করতে হবে, তাহলে তার রাজনৈতিক কালচার হচ্ছে যে আপনার বড় আকারে পরিবর্তন হবে না। আপনি বলতে পারেন যে হ্যাঁ, এটা আপনারা অনেকগুলো জনবান্ধব ইস্যুতে আপনি হচ্ছে আপনারা রেসপন্স করছেন, এটা অতি দ্রুত রেসপন্স করা দরকার ছিল, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর বিষয়টি যেটি হচ্ছে যে বাংলাদেশে যখনই কোনো ধরনের আপনার হচ্ছে দুর্ঘটনা ঘটে বা ক্রাইসিস আসে, তখন আমরা সবাই এট ফার্স্ট হচ্ছে টার্গেটটা চলে যায় রাজনীতিবিদদের উপরে। ধরেন মন্ত্রণালয়ে কোনো ঝামেলা হয়েছে, আপনি মন্ত্রীকে খিস্তি খেউর করে টোরে একেবারে জীবন ধরেন তার হচ্ছে শেষ রাজনৈতিক জীবন পুরো 20 বছর 30 বছরের, কিন্তু ওই মন্ত্রণালয়ে যে সচিব থাকে, সচিবের নাম কখনো আসে না। একটা রাষ্ট্র শুধুমাত্র রাজনীতিবিদদের দ্বারা চলে না। একটা রাষ্ট্র তখনই রাষ্ট্র হয়ে যায় আপনার রাজনীতিবিদ পরিবর্তন। মানে এই প্রশ্নটা কেন বলছেন? স্বাস্থ্য উপদেষ্টাকে না, আমি শুধু এটার জন্য বলি না, আমি প্রসঙ্গটা আসতেছি যে আপনি হামের ক্ষেত্রে ধরেন আপনার যে প্রতিষ্ঠানগুলো ছিল আমাদের এখানে, যেই স্বাস্থ্য মন্ত্রণালয় যে প্রতিষ্ঠানগুলো ছিল, রাজনীতিবিদ পরিবর্তন হয়েছে। ধরেন আগে উপদেষ্টারা ছিল, এখন ধরেন সেই জায়গায় সরকারের পূর্ণ মন্ত্রী আছে, কিন্তু সচিবরা তো সেই জায়গায় কন্টিনিউয়াসলি সচিব না, মানে ওই সংশ্লিষ্ট যাদেরকে সরকার প্রায় সময় আপনার গবেষক হিসাবে যাদের হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে আছেন, আপনার রাজশাহী মেডিকেলের আপনার হচ্ছে বিশেষ করে পরিচালকের বিষয়ে একটা প্রশ্ন আসছে। তাহলে এই যে জায়গাটা, মানে তারা তো তাদের ক্ষেত্রে তো ধরেন পলিটিক্যাল খুব বেশি প্রভাব ঘটে না, তারা তো কন্টিনিউয়াসলি তারা রাষ্ট্রের প্রতি জায়গা থেকে। আমাদের যেটা হচ্ছে যে এজ এ রাষ্ট্র হিসাবে যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার জায়গাটা এবং প্রত্যেকেরই যে জবাবদিহিতার আওতা নিয়ে আসে না, সেই জায়গাটা কিন্তু আসে না। কিন্তু আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে, মানে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে কোনো কিছু বলতে কি আপনাদের এক ধরনের অস্বস্তি হয় বা ওনার সমালোচনা করতে? না, এটা আপনার আসলে জানার গ্যাপ। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত আমাদের দল থেকে সবচেয়ে বেশি না বিবৃতি শুধু না, স্ট্রংলি টকশোতে, আমি নিজেও আপনার এখানে টকশোতে অনেকবার বলেছি যে আমাদের আগের যে উপদেষ্টা প্যানেল ছিল এর ভিতরে সবচেয়ে বেশি তার যে কাজের ক্ষেত্রে করছেন স্বাস্থ্য উপদেষ্টা। আমাদের হয়ে যাওয়ার পরে, মানে এমনকি মানে সরকার গঠনের পরই সার্জিস আলম স্ট্রংলি তার জায়গা থেকে কন্ডেম করছেন। তিনি যখন আপনার হচ্ছে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্বে ছিলেন, তিনি বলছেন যে এই কাজগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আটকে আছে। একটা শহীদ মানে একজন, আমি বলতেছি যে না, ফলে আপনি যেটা বললেন যে তার ক্ষেত্রে অস্বস্তির কোনো বিষয় না, আমরা তো স্ট্রংলি তার এখানে সেই সমালোচনাটা আমরা করেছি এবং এখনো হচ্ছে আপনার এখন তো আর সে দায়িত্বে নাই, এখন তো আর তাকে এখনো ধরা যায় যে তার ওই সময় কেন এই টিকাটার উদ্যোগটা কেন হচ্ছে গ্রহণ করা হয়। জি জি, আলতাফ ভাই, আপনি কি টিকা নিয়ে একটু কিছু বলবেন? এবং এর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। অবশ্যই আমি যেটা বলতে চাই, দেখুন, প্রথমত হলো অনেকগুলো বিষয় কিন্তু সংসদ এবং রাজনীতি 2 জায়গাতেই আসছে না। যেমন হাম তো আপনি বললেন, হামের বিষয়ে আমি বলবো, এই যে যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিকদের যে সংকটটা, প্রতিটি প্রবাসী শ্রমিক পরিবার কি পরিমাণ মানসিক চাপে আছে, কেউ আহত নিহত হওয়ার ভয়ে আছে, কেউ চাকরি হারাচ্ছে, কেউ ভয়ে চলে আসছে। এই বিষয়ে কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি নাই, বক্তব্য নাই।
সারের যে সংকটটা উকি ভয়ঙ্কর। দিচ্ছে সেটা কি হবে? এই যে ঈদের সড়কের নিরাপত্তায় যে দুর্যোগ বয়ে গেল, আবার ঈদ আসছে কিন্তু 2 মাস পরে, তো এগুলো নিয়ে তো আমাদের একটু আগাতে হবে, কিন্তু এগুলো নিয়ে রাজনীতিবিদরা কিছু বলছেন না। হামির যে বিষয় যেটা বললেন, পত্রিকায় খবর এসেছে যে 1.5 বছর হামির টিকেই দেওয়া হয়নি। এটা তো আমি বলবো একটা বিশাল অপরাধ হয়ে গেছে। যদি এটা সত্য হয়, এটা অবিলম্বে তদন্ত করা উচিত এবং বিগত সরকারের ওই স্বাস্থ্য উপদেষ্টা এবং অন্যান্য কর্মকর্তার তদন্ত এবং বিচার হওয়া উচিত। কারণ এই টিকা না দেওয়ার অর্থ হলো হাজার হাজার শিশুকে তো আমরা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ঝুঁকিতে রেখে দিয়েছি। মানে এটা তো বিশ্বের অন্য দেশ হলে 150 জন শিশু মারা যাওয়ার পরে অনেক তোলপাড় হয়ে যেত, অনেকে পলতায়ও করতে হ্যাঁ হতো। তোলপাড় হয়ে যেত। কিন্তু আমাদের এখানে রাজনীতিবিদরাও চুপ, এবং কার কার অপরাধে, কার কার অবহেলায়, উদাসীনতায় এই বিপর্যয়টা হলো তার কিন্তু তদন্ত এবং বিচার কিছু হচ্ছে না। আমি মনে করি এটা অবিলম্বে এটার একটা তদন্ত এবং বিচার হওয়া উচিত, এবং বিশেষভাবে আরও যেসব বিপর্যয় হবে, এই যে সারের কথা বললাম, প্রবাসী শ্রমিকদের কথা বললাম, এগুলো নিয়ে রাজনীতিবিদরা অন্তত কথা বলবেন, সংসদে আলোচনা হবে। এইটা তো আমরা চাইতে পারি নাগরিক হিসাবে, এগুলো তো আমাদের জাতীয় সমস্যা। জি মুশাররফ ভাই, আপনি একটু ছোট করে এখন যদি বলেন যে ধরেন আমরা ফ্যামিলি কার্ড নিয়ে যে আলোচনা দেখছি, পয়লা বৈশাখে কৃষক কার্ড নিয়ে যে আলোচনা দেখছি, আমরা খাল খনন কর্মসূচি নিয়ে যে আলোচনা দেখছি, তার বিপরীতে এই যে বাস্তবতাগুলো, এগুলো নিয়ে বিএনপি তো আর সবসময় সরকারে থাকবে না নিশ্চিতভাবেই। ফলে বিএনপি তো মানুষের ভোটেই ক্ষমতায় এসছে। তাহলে এই অপরাধগুলো বা এই সংকটগুলো নিয়ে দল হিসেবে বিএনপি কোথায়, নাকি বিএনপি সরকার আসলে বিলীন হয়ে যাচ্ছে এখনই? ধন্যবাদ মিশু আপনাকে। যে আমাদের দেশে এটা একটা, আপনি যেটা বললেন, এটা একটা মারাত্মক প্রবণতা। যে কোনো সময় যখনই একটা বড় মেজরিটি নিয়ে কোনো দল ক্ষমতায় আসে, তখন সেখানে রাজনৈতিক যে দলটা থাকে, ওই দলটা বেসিক্যালি সরকার হয়ে যায় না, সরকারটা এত বেশি লাইটে, মানে এত হাজার পাওয়ার লাইট, ওইটা মনে হয় যে যেমন আপনার ওইখানে কিন্তু লাইট আছে, এই যে ক্যামেরার পেছনে কিন্তু লাইট আছে, কিন্তু এখানে যেহেতু অনেক বেশি লাইট, ওইখানে লাইটটা দেখা যাচ্ছে না, তো ওইখানে মনে হয় অন্ধকার, বাট ওইটা অন্ধকার না। এই লাইটগুলো জ্বালিয়ে দেন, অফ করে দেন, তাহলে মনে হবে ওইখানেও লাইট আছে। তো এখানে আমি আপনি বলছি যে ধরুন সরকারে দলীয় প্রধান, উনি প্রধানমন্ত্রী থাকেন, তো বড় ওখানে নেতারা সবাই একটা মন্ত্রী। বড় লাইট ওইখানে চলে যায়। তারপর সব যোগ্য ব্যক্তিগুলোকে চেষ্টা করা হয় যে সরকারে অ্যাকোমোডেট করতে। এইসব মিলিয়ে সরকারটা অনেক ইয়া থাকে, যে আমি বলবো যে লাইট কি আলোক সমৃদ্ধ একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায়, যেটা দল হিসাবে রাজনৈতিক দলটা, এই দলটা হয়ে যায় একটু কম আলোকিত জায়গা। তো আমার মনে হয় এই জায়গাটা প্রধানমন্ত্রী এবং দলীয় চেয়ারপারসন উনি নিশ্চয়ই নজর দিবেন, আপনার এই কথাটা আমি অ্যাকসেপ্ট করি। নাম্বার 2 হচ্ছে যে ডক্টর ইউনূসের যে জায়গাটা, যে আমরা বহুবার আপনার টেবিলেও বলছি যে ডক্টর ইউনূসের চেনা জানাটাই যোগ্যতার মাপকাঠি হতে পারে না। আজকে এটা প্রমাণিত হলো যে উনার চেনা জানাটাই যোগ্যতার মাপকাঠি নয়। এবং এই যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তাকে প্রশ্নের মুখোমুখি করা উচিত যে কেন তিনি এটা করলেন না। তিনি একটি জায়গায় উত্তর দিয়েছেন যে আমি তো নিজের বুদ্ধিতে করি নাই, প্রধান উপদেষ্টার দফতর থেকে এটা না করে দেওয়া হয়েছিল। এটা কেন হলো? আমার মনে হয় এটা নিয়ে বিএনপিও আলোচনা করতে পারে, এখন সরকারও আলোচনা করতে পারে। তবে আমরা আলোচনা করছি, এবং আমি নিশ্চয়ই আমার যতটুকু পরিসর আছে আমরা বাইরে এটা আলোচনা আনার চেষ্টা করব। নাম্বার 2 হচ্ছে যে জনসম্পৃক্ত এবং জনস্বার্থের সাথে যে প্রশ্নগুলি, এইগুলি আপনি যেটা বলছেন এটা ভালো, আলতাফ ভাই বলছেন, আলতাফ ভাইয়ের প্রশ্নের সাথে আমি সম্পূর্ণ একমত। যে চ্যালেঞ্জগুলি সামনে আছে, সারের একটা চ্যালেঞ্জ আছে, নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ, সারের একটা চ্যালেঞ্জ, জেলেদের একটা চ্যালেঞ্জ, প্রতিগতভাবে পেশাগত হিসেবে প্রবাসী শ্রমিকদের একটা বড় চ্যালেঞ্জ। এটা যত এফেক্টেড হবে, আমাদের রেমিটেন্স সে এফেক্ট করবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন তো সবচেয়ে বড় সমস্যা কি আপনি জানেন, যে এই 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলির ফয়সালা করতে হবে। এই জন্য আগামী শুক্রবারেও পার্লামেন্ট চলবে। তো এই জন্য তারপরে আমি মনে করি যে অন্তত কিছু সময় করে হলেও এই বিষয়গুলি নজরে আসা উচিত। আমরা একটা বিরতি নিই। আমাদের যদি কোনো প্রত্যেকেরই
ব্যক্তিগত যদি কারোর সাথে থাকে পার্লামেন্টের, এদেরকে বলা অন্তত উচিত। মনে করে দেওয়া উচিত যে ভাই এই চ্যালেঞ্জগুলো অন্তত জনসম্পৃক্ত। আলোচনা আনেন, মানুষ কষ্ট পাচ্ছে। জি, আমরা আরিফুল ইসলাম আদিব, জুলাই গণ অভ্যুত্থানের ট্রফি নিয়ে নানান আলোচনা সংসদে শুনছি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে এই ট্রফির মালিক আসলে কার, এবং বাংলাদেশের যে বড় তিনটা অর্জন ৭১, ৯০ এবং ২৪ গণ অভ্যুত্থান, এই তিনটা ট্রফি বিএনপির ঘরে গেছে, এবং প্রমাণ হিসেবে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার প্রধানকে সে কারণে লন্ডনে যেতে হয়েছিল। আপনার কোনো মন্তব্য আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে যখন ঐক্যমত কমিশন কাজ শুরু করেছিল, তখন সরকারের পক্ষ থেকে আপনার টোটাল এই যে ঐক্যমত কমিশনে যা কিছু নিয়ে আলোচনা হচ্ছে সেটা বাস্তবায়ন প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় হবে, সেখানে প্রথম 6টা অপশন ছিল যে এটা কি গণভোটের মাধ্যমে হবে, এটা কি পরবর্তী শুধু সংসদ নির্বাচনের মাধ্যমে হবে, নাকি নির্বাচন পূর্বে গণভোট, নির্বাচনকালীন গণভোট, নাকি এটি গণপরিষদ হবে, নাকি সংবিধান সভার পরিষদ হবে। এরকম 6টা অপশন কিন্তু আপনার রেখেছে। এরপরে আমরা দেখলাম ঐক্যমত কমিশনের সভাপতি এবং একই সাথে প্রধান উপদেষ্টা তিনি হচ্ছেন সম্ভবত 25 ডিসেম্বর বা এরকম একটা তারিখে তিনি হচ্ছে লন্ডন সফর করলেন। সফর করার পরে তিনি একটা যৌথ বিবৃতি আসলো, এবং সেটার পরে তিনি বললেন যে আপনারা আগামী নির্বাচনের আগে রাজনীতিবিদদের কাছ থেকে প্রতিশ্রুতি নেবেন যে তারা যেন যেই সংস্কারে প্রতিজ্ঞা করবে সেটা যেন বাস্তবায়ন করে। তাহলে একটা সংস্কার কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন মানে সংস্কার প্রক্রিয়া তখনও কিন্তু চলমান ছিল, মানে আমার মনে আছে ওই বৈঠকের পরের দিন আমি ঐক্যমত কমিশনে আমার দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলাম। আমি তখনই ওই দিনই অভিযোগটা করেছিলাম যে উনি ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে যখন একই সময় আপনি 6টা অপশন দিয়ে রাখছেন যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আবার আপনি একই সাথে শুধুমাত্র বিএনপির যে প্রস্তাবটা ছিল যে শুধুমাত্র পরবর্তী সংসদের মাধ্যমে এই সংস্কারটা বাস্তবায়ন হবে আর কোনো মাধ্যম নাই, সেইটার প্রতি আপনি যখন এক ধরনের বক্তব্য দিয়ে আসেন, তখন এই ঐক্যমত কমিশনের আসলে আলোচনাটা চলমান রাখাটাই আমার মনে আছে এটা কোনো কার্যকারিতায় থাকে না। এটা কোনো কার্যকরী, আমি এটা খুব স্পষ্ট আকারে সেখানে বলেছিলাম। এটা অনেকে বলেছিল যে ও খুব শাউট করে বলতেছে, মানে অন্যভাবে বলেছিল, এবং সেটাই কিন্তু ধারাবাহিকভাবে করছে। এবং আজকে প্রতিমন্ত্রী তিনি যেভাবে বলছেন যে নির্বাচনের তারিখ লন্ডন থেকে ঠিক করছেন এবং এটা ঠিক করা হয়েছে, তাহলে এইটা এই যে ধরেন মানে আপনি পুরো নির্বাচনের তারিখও তো আপনি হচ্ছে ওই মুহূর্তে যেইভাবে রিসিভ করা হয়েছে, মানে ঘোষণার একটা আনুমানিক ডেট দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারির মানে প্রথম সপ্তাহে করা হবে। তো এটা তখনই গভর্নমেন্ট এক ধরনের হচ্ছে বিএনপির প্রতি বা এখন বর্তমান যে প্রধানমন্ত্রী তার প্রতি একদিকে হেলে যাওয়া, এবং বলা চলে ওইখানের যে এগ্রিমেন্ট সেইটা রিওয়ার্ড হিসাবেই মিস্টার খলিল সাহেব হচ্ছেন, আমরা দেখেছি তার আগের সপ্তাহেই একই সংবাদ সম্মেলনে যেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ এবং মোশাররফ ভাই, খন্দকার মোশাররফ ভাই এবং হচ্ছেন নজরুল ইসলাম খান ভাই, 4 জন স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন করছিলেন প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে, এবং খুবই এমব্রাসিং সংবাদ সম্মেলনটা ছিল। কারণ মঈন ভাই কথা বলতেছিলেন, সালাউদ্দিন ভাই পাশ থেকে কথা বলতেছেন, আবার আরেকজন পাশ থেকে কথা বলতেছেন, মানে এক একজন এক একটা মন্তব্য দিচ্ছেন। তারা বলছিলেন যে একেবারে নাম ধরে যে মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং খলিলুর রহমানের পদত্যাগ করতে হবে। ঠিক তার 1 সপ্তাহ পরে আমরা দেখলাম খলিল তখন উপদেষ্টা খলিলুর রহমানের সাহেবের সাথে আমির খসরু মাহমুদ একই রুমে হচ্ছে মিটিং করতেছেন। তাহলে এই যে গভর্নমেন্টের আপনি হচ্ছে যেই অভিযোগ আপনার ডিপ স্টেট বলছেন, যেই অভিযোগ হচ্ছে বিএনপি সব সময় এনসিপিকে করে আসছে যে এনসিপি কিংস পার্টি, এনসিপিকে হচ্ছে সরকার হচ্ছে অনেক বেশি তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, এবং আপনি হচ্ছে এনসিপির পূর্বের আন্দোলনের সংশ্লিষ্টতার অভিযোগে 2 জন উপদেষ্টাকে বলছে যে পদত্যাগ করতেই হবে। কিন্তু আপনি খলিল সাহেবকে রানিং রেখে, শুধু রানিং না, নির্বাচনকালীন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল বা নিরাপত্তা উপদেষ্টা জায়গা থেকে তিনি সে রানিং থেকে ঠিক 3 দিন পরে তিনি আবার হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়েছেন। তাহলে এখানে 2টা বিষয় প্রতিবেদন, একটা হচ্ছে খলিল সাহেবের সাথে জনাব তারেক রহমানের সাথে স্বার্থ সংশ্লিষ্টতা একটা চুক্তির বিষয় থাকে। 2 নম্বর বিষয় হচ্ছে যে খলিল সাহেব না প্রফেসর ইউনূস সহ বুঝাচ্ছেন না, এটা অনেক কিছু হইতে পারে, প্রফেসর ইউনূস পর্যন্ত এটার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে। 2 নম্বর ইস্যুটা হচ্ছে যে বিএনপি একটা 47 বছরের রাজনৈতিক দল হিসাবে
সে এখন পর্যন্ত তার নিজস্ব দলের জাতীয়তাবাদী বিশ্বাসী কিংবা হচ্ছে সেই যোগ্যতা সম্পন্ন একজন পররাষ্ট্রমন্ত্রী তৈরি করতে পারলো না, কিংবা হচ্ছে একজন ভালো অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী বলেন তৈরি করতে পারলো না, তাকে হচ্ছে অন্য একটা লোককে হায়ার করতে হচ্ছে। এইটা আমাদের হিসাবে অর্থমন্ত্রী তো তাদের, অর্থমন্ত্রী তাদের সে ঘোষণা করেছে এবং সেখানে অনেক কিছু আছে। জোটকে প্রথমে অর্থ প্রতিমন্ত্রী দিয়েছিল জোনায়েদ সাকিকে, তাকে আবার হচ্ছে এক সপ্তাহের মধ্যে চেঞ্জ করেছে। তার ফলে আমি যেটা বলছি যে সবচেয়ে বড় দল, সবচেয়ে এখন অভিজ্ঞতা, 3টা ট্রফির দল, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বলা দরকার সে শিক্ষা প্রতিমন্ত্রীও তো দিয়ে রাখছে তার জোটের আরেকজনকে। তো ফলে এই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন চলে আসে। ঠাকুর ভাই, জোটের কাউকে দিলে আসলে সংকটটা কোথায়? জোট তো একই সঙ্গে থাকা, এবং আদিবরাও তো একটা জোটের অংশ। কোনো কারণে যদি জামাত সরকার গঠন করতে পারতো তাহলে নিশ্চিতভাবে জামাতের যে জোট ছিল সেই জোট থেকেও জোটের অংশীদার যারা জামাত ছাড়া তারাও নিশ্চয়ই মন্ত্রিসভায় যেতেন। ফলে এটি খণ্ডন করবেন কিনা? এবং দ্বিতীয়ত হচ্ছে জুলাই আন্দোলনের আসলেই একক কোনো ক্যাপ্টেন কি ছিল ভাই? মানে আমরা তো এটা একদম চোখে দেখা কদিন আগের ইতিহাস, এবং এই পার্লামেন্টে এই আলোচনা কতখানি জরুরি বা ছিল? ধন্যবাদ আপনাকে মিশু। দেখুন, জুলাই আন্দোলনটাকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছেন ডক্টর ইউনূস নিজে। আমেরিকায় গিয়ে যখন বলেছেন একজন ছেলেকে দেখিয়ে যে মাস্টার মাইন্ড, এবং উনি যখন বললেন মেটিকুলাসলি ডিজাইনড এ মুভমেন্ট, তো মেটিকুলাসলি ডিজাইনড এ মুভমেন্ট আর স্পন্টেনিয়াস মুভমেন্ট, এই ডিজাইনড, মেটিকুলাস ইজ ডিজাইনড আর স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত, এই দুইটা শব্দের অর্থ কি মনে করেন আমরা বুঝি, ডক্টর ইউনূস বুঝেন না? নিশ্চয়ই বুঝেন, নিশ্চয়ই বুঝেন। সারা পৃথিবীতে উনি হাইয়েস্ট পেই যে কয়জন বক্তা টাকা দিয়ে বক্তৃতা করেন এর মধ্যে একজন ডক্টর ইউনূস। তো এইগুলো বুঝেন, এবং আমি এটার সত্যতা হইলে তো খুবই খারাপ। এই কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো খুবই খারাপ আমার জন্য, আমার ইতিহাসের জন্য। আর যদি মিথ্যা হয়ে থাকে, এমনি কথার কথা হয়ে থাকে, তাইলেও দুর্ভাগ্যজনক। তো আমি আপনাকে বলি যে এইটা গেল একটা। তো এখানে আরেকটা ট্রফি আছে, যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশে গবেষণা করেছেন, বইপত্র লিখেছেন, আমার পাশে বসে আছেন আলতাফ পারভেজ, এবং প্রধানমন্ত্রীও, এখনকার যে প্রধানমন্ত্রী তিনি, মাননীয় প্রধানমন্ত্রী, উনি 7ই নভেম্বর ভিত্তিক কোনো আলোচনা হলে ওনার বিভিন্ন বইয়ের রেফারেন্স দেন, আমি দেখছি আমাদের সাথে। তো 7ই নভেম্বর নিয়ে ওনার এই বইটা দেখবেন, আলতাফ পারভেজের এই বইটা দেখবেন, ওই বইটা দেখবেন, ওই বইটা দেখবেন, এত পৃষ্ঠায় দেখবেন। তো 7ই নভেম্বর আমাদের জাতীয় জীবনে একটি বড় অর্জন। আমি আপনাকে বলছি, এটা কোনোভাবেই মিস করা উচিত না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। আমি আপনাকে বলি, জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসকে কেন্দ্র করে আমি বেশ বড় কয়েকজন সমাজ তত্ত্ববিদদের কথা বলেছি। ওই সময়ে এমন হয়েছিল যে সারা পৃথিবীতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্ব আছে কিনা এইটা নিয়ে অনেকে সন্দেহ। আপনি কি আদিবের ওই দুটো প্রশ্নের উত্তর দিবেন? মানে কেন অন্য জায়গা থেকে, ধরেন ডক্টর খলিল বা জোট থেকে অর্থ প্রতিমন্ত্রী করতে হলো বিএনপির মতো এত পুরনো 40 বছরের? সমস্যা কি? আমরা তো বলছিলাম যে আমরা যদি ক্ষমতায় আসি, আমাদের সাথে আন্দোলনের সহকর্মী যারা আছেন সবাইকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার করব। এবং যদি শেখ হাসিনা কোনো কারণে শেখ হাসিনা থেকে ইলেকশন করতেন, আওয়ামী লীগ ইলেকশন করতো, আওয়ামী লীগ যদি বিরোধী দল হতো বা আওয়ামী লীগ আর একটু কম সিটও পেত, তাইলে আমরা জামাত, এনসিপি বা আদার্স যারা আছে এদের সবাইকে নিয়ে তো বিএনপি গভর্নমেন্ট করবে, এইটাই তো কথা ছিল। তো আমাদের সাথে লাস্টলি হাসিনা পালিয়ে যাওয়াটা তো আরেকটি ঘটনা। হাসিনা পালিয়ে যাওয়ার কারণে অন্য অংশ, যে রেস্ট অফ যে পার্টি, এদের প্রতিনিধিত্ব সরকারে থাকবে, এইটাই তো স্বাভাবিক। আপনাকে একটা কথা বলি একটু ছোট করে, আপনার সময় পরে দরকার হলে আমরা কমিয়ে নিব। সেইটা হচ্ছে যে ডক্টর ইউনূস কোনো কিছুই অমূলকভাবে করেছেন তা না, প্রীত হয়ে করেছেন তা না। আপনি দেখবেন ডক্টর ইউনূসের একজন পীর সাহেব আছেন, ফ্রান্সে বসবাস করেন, তিনি প্রায়ই বলতেন, আমি কোড আনকোড মির্জা ফখরুল ইসলাম আলমকে উদ্দেশ্য করে বলতেন, ও মির্জা ভাই, আপনারা না ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন, আন্দোলনটা করে দেখেন তো বিএনপির নেতাকর্মী পিটাইয়া গড়ে উঠাই দিয়ে আসবে।
তারপরে যখন ইশরাকের মেয়রশিপকে কেন্দ্র করে হাইকোর্টের রায়কে বাস্তবায়নকে কেন্দ্র করে ডক্টর ইশরাক যখন দিনের পর দিন অবরোধ করলো, শুধু ইশরাক একটা তরুণ নেতা, মির্জা ভাইয়ে না, মির্জা ভাইয়ের উপরেরও না নিচেরও না, মির্জা ভাই থেকে অনেক দূরের একজন ছোট নেতা অবরোধ যখন দেখছে, তখন ডক্টর ইউনূস দেখছেন আরে এই পীর সাহেবের তৈরি তো ফেল, ভুল এটা। ডক্টর ইশাকের অবরোধে যদি মন্ত্রীপাড়া অচল হয়ে যায়, তাইলে তো উনি তাড়াতাড়ি চলে গেছেন। দ্যাট ওয়াজ ডেট অফ 13 জুন, ডিসেম্বর না, জুনে উনি চলে গেলেন লন্ডন, গিয়ে উনি প্যাচ আপ করে ফেললেন যে না আমি মানে একটা প্যাচ আপ হলো। আমার কথাটা হচ্ছে যে ডক্টর ইউনূস এর আগে ডেট দেন নাই, মাসও বলেন নাই, খালি বলতেন মাঝামাঝি, এটা হলো। আমি আপনি বলি যে আপনাকে থামাতে হবে যে ঠিক আছে, আমি বলছি যে ডক্টর ইউনূস হেলে পড়েন নাই, ডক্টর ইউনূস বাধ্য হয়েছিলেন তারেক রহমানের সাথে বিএনপির সাথে আলোচনা করতে। আলতাফ ভাই, ইতিহাস তো আসলে নানাভাবে লেখা হয় এবং বাংলাদেশে আমাদের ধরেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এখন আমাদেরকে বিতর্ক করতে হয়, আমাদের বইও পাল্টে যায়। জুলাইয়ের ইতিহাস নিয়েও কি এই 1.5-2 বছরের মাথায় এই নানান বিতর্ক কেন তৈরি হলো? মানে এটা তো একদমই লাইভ, এই সময় টেলিভিশন ছিল, এখন ইউটিউব ফেসবুকে সেগুলো খুবই ভিজিবল, ফলে জুলাই আন্দোলনের একক ক্যাপ্টেন আসলে কেউ কি ছিল? না, জুলাই আন্দোলনের কোনো একক ক্যাপ্টেন তো ছিলই না, কোনো একক দলেরও কৃতিত্ব ছিল না। কিন্তু এখন অনেকেই এজেন্সি দাবি করছে এবং একটা দল দাবি করছে তারা 3টে ট্রফির মালিক। আসলে দেখুন, এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সংসদ ভবনের এলাকাটাকে আমার একটা বিরাট কবরস্থান মনে হয়। কেন কবরস্থান মনে হয়? এখানে 1971-এর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার ব্যর্থতার কবর এটা, 90-এর গণ অভ্যুত্থানেরও কবর এটা, এবং জুলাইয়ের আকাঙ্ক্ষারও এই সম্প্রতি এই মাসেই কবরস্থ হওয়া শুরু হয়েছে। বিএনপি বলছে তাদের হাতে ট্রফি, কিন্তু তারা কি জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেছে? তারা তো বরং অধ্যাদেশগুলো বাতিল করেছে। 133টা অধ্যাদেশের মধ্যে 98টা তারা হুবহু অনুমোদন করেছে, কিন্তু যেগুলা কার্যকারিতা হারালো ওইগুলোই হলো সংস্কার প্রায় 90 ভাগে। মৌলিক সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকার যেই যতটুকু, যে 1 চিমটি পরিমাণ যে সংস্কার যতটুকু করেছে তার 90 ভাগই হইলো ওই 20টি অধ্যাদেশ, যেগুলো বাতিল করা, এবং যে 15টি তারা সংশোধন করবে বলল, এই 35টা অধ্যাদেশেই কিন্তু সংস্কারমূলক অধ্যাদেশ। তো সংস্কার করব না, সংস্কারকে আমরা অনুমোদন করছি না, সেটাকে অকার্যকর করে দিয়ে আমরা যদি বলি গণ অভ্যুত্থানের ট্রফি আমার হাতে আছে, এইটা অনেকটা আওয়ামী লীগ যখন বলতো মুক্তিযুদ্ধের ট্রফি আমার হাতে আছে, বা 91-এর পরে যখন আওয়ামী লীগ এবং বিএনপি 3 জোট মিলে যখন গণ অভ্যুত্থানের ট্রফিটা হাতে নিল এবং 3 জোটের রূপরেখার কিছুই বাস্তবায়ন করলো না, সেরকম প্রহসনের মতো। মানে আমরা আমাদের 55 বছর হলো প্রহসন না, রীতিমতো ট্র্যাজেডি, এবং সেই ট্র্যাজেডিতে এই 2026-এর এপ্রিল মাসটাও যুক্ত হলো, এবং এই এপ্রিল মাসটা একটা কালো মাস হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে। আজকে গণ অভ্যুত্থানের এজেন্সি অনেকে নিচ্ছেন, কিন্তু মানুষ দেখছে যে গত 18-20টা মাসে যতটুকু আমরা এগিয়েছিলাম সংস্কারের ক্ষেত্রে, প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে, রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে, তার কিছুই বাস্তবায়িত হলো না, সবকিছুকে কবরে পাঠিয়ে দেওয়া। আমরা আবার একদম অল্প সময় পাচ্ছি আমরা। আরিফুল ইসলাম আদিব, আপনি একটু আগে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বলছিলেন, পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে অবস্থান করছেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার আজকে সন্ধ্যায় বৈঠক হয়েছে, কালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, এবং আমরা যা বুঝছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য 2 দেশের আলোচনায় প্রাধান্য পাচ্ছে আপাতত জ্বালানি সংকট, আমাদের অন্যান্য আগের ইস্যুর সঙ্গে এই ক্রাইসিস। ফলে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হলে দুই পক্ষই উপকৃত হবে কিনা, যদি সেটা আত্মসম্মান, আত্মমর্যাদা এবং বিএনপি যে পলিসির কথা বলছে বাংলাদেশ ফার্স্ট সেই নীতি মেনে। দেখেন, প্রথমত বিষয় হচ্ছে যে এখানের আমরা সবসময় বলে আসছি যে আমাদের পররাষ্ট্রনীতিটা অনেক সময় শুধু ভারত প্রশ্নে না, আমেরিকা, চীন সহ পরাশক্তিগুলোর সাথে নতজানুমূলক হয়ে যায়। সেই জায়গার থেকে সম্পর্কটা হতে হবে সম্মানজনক এবং নাগরিকদের মর্যাদার প্রশ্নে সমান রেখে। সেটা নিশ্চিত করার জন্য আপনি যে কোনো ধরনের বৈঠক বলেন কিংবা হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট সেটা বলতে পারবেন। তবে এখানে আরেকটু 10 সেকেন্ডের বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট, মানে বাংলাদেশ ফার্স্ট বলতে আমিও যদি অনেক সময় যে আমার এমন কোনো নীতি
যেটা হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের জন্য যেটা খারাপ হয়ে থাকতে পারে হিউম্যান রাইটসের জায়গা থেকে। কারণ আমাকে তো শুধু দেশের মানে বর্তমান বিশ্বে শুধু দেশের স্বার্থ দেখলে তো যুদ্ধকে আপনি বৈধ বলতে পারেন যে আমার দেশের স্বার্থ আছে, আমি আরেক দেশে হচ্ছে না, কিন্তু যুদ্ধ লাগলে তো আমি আমার দেশের স্বার্থই না না দেখব নিশ্চয়ই। অবশ্যই আপনি আপনার দেশ দেখবেন, কিন্তু এখানে আমার দেশের চেয়ে গুরুত্বপূর্ণ আপনি বিশ্ব মানবাধিকারের এই জিনিসটা দেখাটা গুরুত্বপূর্ণ। মানে আপনি যদি ধরেন এখন আমার দেশকে আপনি সংশ্লিষ্ট করে সাপোজ আপনি যদি পাশের রাষ্ট্রের যা সাধারণ নাগরিকদেরকে যেটা সাফার করবে আমি যদি ওই নীতিও নেই, সেটাও এক হিসাবে বিশ্ব মানবাধিকারের জায়গা থেকে সেটা উচিত না। আর জাস্ট তো শেষের দিকে আমি জাস্ট একটু অ্যাড করতে চাই আজকের যেহেতু রিসেন্ট ঘটনা, সেটি হচ্ছে যে বিএনপি গত 2 মাসে সরকার গঠনের পর থেকে আমরা যেটি বিএনপি আগে বলে আসছিল আওয়ামী লীগের প্রতি একটা বড় অভিযোগ ছিল দলীয়করণ করার বিষয়, আমরা ধারাবাহিকভাবে সেই দলীয়করণগুলা খুব আকারে খুব নগ্ন আকারে আসতেছে। আপনি এর আগে বাংলাদেশ ব্যাংকের যে প্রক্রিয়ায় হচ্ছে আপনি গভর্নর বসিয়েছেন, আপনি বাসসের এমডিকে যেভাবে হচ্ছে যেই প্রক্রিয়া সরানো হয়েছে এবং সর্বশেষ নতুন এমডি নিয়োগ হয়েছে। হ্যাঁ সর্বশেষ হচ্ছে যে আজকে যে প্রক্রিয়ায় যে আপনার হচ্ছে বিসিবিতে আপনার হচ্ছে অ্যাডহক কমিটি করা হয়েছে এবং সবচেয়ে যেটা সংশ্লিষ্ট বিষয় যে দেখেন আমি এমন বিএনপির অনেক সংশ্লিষ্ট ক্রিয়া সংগঠককে চিনি যারা ডক্টর সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির তার ছেলে জনাব আমির খসরু মাহমুদ, জনাব মির্জা আব্বাস, 3 জন স্থায়ী কমিটির ছেলে এবং একজন তাদের সাবেক মন্ত্রী তার ছেলে, অর্থাৎ 11 জনের ভিতরে 5 জনই হচ্ছে 4 স্থায়ী কমিটির ছেলে বা মন্ত্রীর ছেলে। তাহলে আপনি যদি নিজের দলের যারা হচ্ছে এই সময় তাদের যোগ্যতা থাকলে দেওয়া যাবে না, না তাদের যোগ্যতা আপনি যোগ্যতার সেটার তো আমরা কোনো প্রমাণ দেখি নাই। মানে আপনি হচ্ছে তারা এর আগে কোনো ক্লাব পরিচালনা করছে কিংবা কোনো হচ্ছে আপনার যেমন ধরেন তাবিদ ভাই তার সংশ্লিষ্টতা ছিল, কিন্তু আমি বলতে চাচ্ছি ধরেন বিএনপিরও যারা সংশ্লিষ্ট ছিল ধরেন আপনি এখানে ক্রীড়ার সাথে যেমন দেবপ্রিয় একজন ছিল, দেবুদা আমরা বলি, তাকেও তো আপনি হচ্ছে আনেন নাই, সে তো বিএনপি করছে। তাহলে শুধু বিএনপি করলে হবে না, আপনাকে হচ্ছে আপনার স্থায়ী কমিটির সদস্য সেকেন্ড জেনারেশন স্থায়ী কমিটির সদস্যদের মাধ্যমে আপনার হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হওয়ার কথা ছিল। ভারত বরাবরই এটা বলছে নির্বাচিত সরকার আসলে স্বাভাবিক হবে, সেই পথে আমরা হাঁটছি কিনা। অবশ্যই, এবং আমি বলবো এটা একটা শুভ দিক যে আমরা এই উপলব্ধিতে পৌঁছালো আমাদের নীতি নির্ধারকরা যে প্রতিবেশীর সাথে সহযোগিতামূলক সম্পর্ক থাকা ভালো। তবে এইটা বিশেষভাবে কৌতুককর যে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি এই 3 দল যারা দীর্ঘদিন ভারত বিরোধিতাকে রাজনৈতিক পণ্য করে তুলেছিল এবং মানুষকে অযথাও অনেক সময় ভারত বিরোধিতায় উস্কে দিয়েছিল, তাদের আমলেই মানে তারাই তো 3 দল এখন এক অর্থে একটা বোঝাপড়ার ভিতর সরকার পরিচালনা করছে বা শাসন করছে দেশ। তাদের আমলে ভারতের সাথে আমরা একটা সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিচ্ছি এবং বেশ দ্রুতই এগিয়ে নিচ্ছি এবং এইটাই হওয়া উচিত। প্রতিবেশী তো পাল্টানো যায় না, ফলে এটা উইন উইন একটা সম্পর্ক লাগবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা সেই দিকেই এগুচ্ছে, এই অভিমুখটা ভালো। তবে এখানে আবারও সেই পুরনো কথা বলতে হয় যে আওয়ামী লীগ আমলে যেটা ঘটেছিল যে আমাদের পররাষ্ট্রনীতি একদিকে হেলে পড়ে গিয়েছিল এবং এই হেলে পড়ার দায় শোধ করতে হয়েছে তখনকার সরকারকে। এটা যেন কোনোভাবে হেলে না পড়ে, কোনো দিকেই না। চীন, যুক্তরাষ্ট্র, ভারত, বর্মা বা সবার সাথেই আমাদের একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক দরকার এবং রাজনৈতিক প্রয়োজনে যেন আমরা কোনো দেশের সাথে সম্পর্ককে মানে অযথা হেয় না করি, এটাকে রাজনৈতিক পণ্য না করে তুলি, জনগণকে কোনো দেশের বিরুদ্ধে উস্কে না দেই, এইটাও লক্ষ্য করার ব্যাপার। জি জি ঠাকুর ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক তো আমাদের নিজের স্বার্থেই করার কথা, অবশ্যই ভারতেরও স্বার্থ রয়েছে কারণ প্রতিবেশী বদলের সুযোগ নাই এবং এখন এই এনার্জির যে ক্রাইসিস সেটার জন্য ভারত আমাদের জন্য একটা ভালো বিকল্প হতে পারে কিনা। যদিও রাশিয়ার তেল আনতে আমরা যে চুক্তি করেছি তাতে আগের নিষেধাজ্ঞা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র অনুদান লাগবে। আপনার কথাটা বুঝতে পেরেছি। আপনি ধরুন ইউক্রেন যুদ্ধের সময় খুব অল্প দামে রাশিয়ার থেকে ভারত তেল কিনলো, জি আমি পারিনি কেন? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধ। আমি পারি নাই কেন? আমি পারি নাই, আমি ভারতের সমান হেরম আমার নাই, এইটা হলো সত্য কথা। তো দিল্লি না ঢাকা, এটার উত্তরটা হচ্ছে ন্যায্যতা, সমতা। দিল্লির জন্য যা ন্যায্য আমার জন্য তা ন্যায্য, দিল্লির জন্য যা সমতা আমার জন্য তা সমতা। কিন্তু বাস্তবে ঠিক এই অবস্থাটা নাই, এটা বুঝতে হয়। এটা মুখে বললেও
সবাইকে উদ্দীপ্ত করলে, বাচ্চাদেরকে আমরা উদ্দীপ্ত করলেও আমি জানি আমার সামর্থ্য কতটুকু। তো আসুন, তো সেই ক্ষেত্রে আমি দুটো প্রশ্নের উত্তর বলি। বিএসএস এর এমডি বা কামাল উদ্দিন সবুজ কিন্তু এই বক্তৃতা করার সাংবাদিক না। কামাল উদ্দিন সবুজ একবার এই যে এখনও পত্রিকায় চাকরি করতেন, দেশ রূপান্তরে পত্রিকায় চাকরি করতেন। তো যে কামাল উদ্দিন সবুজ, এটা যদি যোগ্যতা না হয় আর তো না, তাকে নিয়োগ নিয়ে যোগ্যতা না, মানে ওই আগের সরানোর প্রক্রিয়াটা প্রেস ক্লাবে অভিযোগ ছিল। অনেকবার সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, এগুলো আমি যাই এই একটা 30 সেকেন্ডে শেষ করতে জায়গায় শেষ করি। আমাকে একটু সেটা 10 হচ্ছে সেকেন্ড যে দিতে হবে। যে শান্তিকান্তি 10 দাস, সেকেন্ড। এই ইন্ডিয়ার 25তম যে রিজার্ভ ব্যাংকের যে গভর্নর ছিলেন, তিনি EIA প্লাস পেয়েছেন। তো যাই এটা দেখা যাক, সময়ে বোঝা যাবে। আর আমার শেষ ক্লোজিং রিমার্কস হচ্ছে, দেশের বাস্তবতায় যে সংখ্যালঘুদের স্বার্থ দেখা উচিত, নিরাপত্তা দেখা উচিত। নাম্বার 2 হচ্ছে কম ভাগ্যবান যারা আছে তাদেরকে দেখা উচিত পিছিয়ে পড়া যারা। সারা পৃথিবীর আসপেক্টে, এবং যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলি আছে সেটা সেইগুলি যেন কম ভাগ্যবান মানুষ যেন এফেক্টেড কোনো অবস্থাতেই না হয়, আর গরিবের টাকা যেন ধনীর পকেটে চলে না যায়, এইটা যেন জি, seriously একদম দেখা 10 সেকেন্ড। আমি হ্যাঁ, over 10 সেকেন্ডের বিষয়টা হচ্ছে যে আলতাফ ভাই খুব জেনারেলি বললেন যে বিএনপি জামাত এনসিপি ভারত বিরোধিতাকে রাজনৈতিক পণ্য করছে। এটা আসলে এইভাবে ফ্রেমিং করাটা খুবই দুঃখজনক ওনার জায়গা থেকে। এটা কারণ আপনি সীমান্ত হত্যার প্রতিবাদ করলে আপনি ভারত বিরোধিতা আমি বলবেন। এটার তাহলে আপনি উত্তর দিতে 2008 হবে। সালে জি, সরাসরি জি। এখানের বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড আপনার হয়েছে, অবস্থান স্পষ্ট, ভারতের সংশ্লিষ্টতা, আপনার অবস্থান স্পষ্ট। আলতাফ ফলে ভাই 10 এই জায়গাটা সেকেন্ড। আপনার এনসিপির এটা কিন্তু জনসভা ভারত থেকেও বিরোধিতা এনসিপির না বিখ্যাত বলাটা নেতারাও আপনার সেভেন হচ্ছে সিস্টার এটা বিভক্ত বলছেন। করবে, জি, সেভেন সিস্টার ঠিক আছে। বিচ্ছিন্ন করবে, এই না, না, কথা তো সেভেন NCP সিস্টার বিভক্ত করা বলে অযথা না, এগুলো বলা এখানে হচ্ছে। তার আগে বলছে ইউনূস সাহেব নিজে বলছে জি, জি, ফ্রান্সের আপনাদের এয়ারপোর্ট। 3জনকে অনেক আপনার ধন্যবাদ। দর্শক, এই ছিল আলোচনা। বক্তব্যের ভালো থাকুন প্রেক্ষিতে সবাই, বলছি। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা কি সেভেন সিস্টার